পরিমাণে হেনস্থার শিকার করা হয়েছে, যেই পরিমাণে তাদেরকে নিয়ে মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে, অপতথ্য প্রচার করা হয়েছে এবং সামগ্রিকভাবে তাদের উপরে যে নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়েছে, আজকে তারই প্রেক্ষিতে আমাদের এই সংবাদ সম্মেলন। সাংবাদিক ভাইরা, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সন্ত্রাসের কথা শুনেছি। অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, এর পাশাপাশি বাংলাদেশে বর্তমানে নতুন এক ধরনের সন্ত্রাসের আবির্ভাব হয়েছে, সেটা হচ্ছে শব্দ সন্ত্রাস। আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি, মানে শব্দের খেলা দিয়ে আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে হেয় করা, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা এবং তাদের চরিত্র হননের যে অপচেষ্টা চালানো হচ্ছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে রাখলাম। আমরা দেখেছি তাহারিমা আমার পাশেই আছে, তাহারিমার এজেহারে 50,000 টাকার মামলায় উল্লেখ ছিল, কিন্তু সেই 50,000 শব্দটা কিভাবে 50 কোটিতে হলো এই প্রশ্ন আপনাদের কাছে। হাজার এবং কোটির মাঝখানে শূন্যের তফাৎ কি আপনারা জানেন না? লজ্জা লজ্জা। আমরা দেখেছি কিভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাহরিমার চরিত্র হরণ করার চেষ্টা করা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের কর্মকাণ্ডকে নিয়ে সেটা আমাদের গর্বের বিষয়। আমরা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছি, যেভাবে অংশগ্রহণ করেছি এবং যেভাবে দেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, সেটা নিঃসন্দেহে আমাদের এক গর্ব মনোনীত হচ্ছে ইতিহাস। কিন্তু আমরা দেখেছি সেই ইতিহাসের বর্ণনার্থেও হচ্ছে আমার এক সহযোদ্ধাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে আটক করা হয়েছে এবং নানা হেনস্থ অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বারবার স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যারা জুলাইয়ের উপর আঘাত হেনে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বারবার বিভাজিত করার চেষ্টা করছেন এবং দুর্বল ভেবে তাদেরকে আঘাত করছেন, আপনাদের এই ছোট ছোট প্রতিটি আঘাত আমাদেরকে আরো অনেক বেশি শক্ত এবং দৃঢ় এবং মনোবল গড়ে তুলতে সাহায্য করছে। এবং আপনাদের এই আঘাতের ফলেই আমরা বারবার জুলাই যোদ্ধারা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে আমাদের শক্তিকে আবারও বারবার আপনাদের সামনে জানান দিচ্ছি। আপনাদের এই বিভাজনের চেষ্টা, আপনাদের এই আমাদেরকে ব্যর্থ দেখানোর চেষ্টা এবং আমাদেরকে যেভাবে হচ্ছে চরিত্র হননের চেষ্টা করছেন এবং আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে, জুলাই যোদ্ধাদেরকে বিপদগ্রস্ত করার চেষ্টা করছেন, ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন, এই ধরনের কর্মকাণ্ড আমাদেরকে এক বিন্দু মাত্র বিচলিত করে না, শুধুমাত্র সাময়িক কিছু যন্ত্রণার মধ্য দিয়ে আমরা পার হই। কিন্তু আমরা আমাদের দৃঢ়তা, আমরা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের আজাদির লড়াই থেকে এক পাও পিছু পা হব না। আমাদের আজাদির লড়াই আমাদের জান থাকাকালীন পর্যন্ত চলবে। যতদিন জান আছে ততদিন আমাদের আজাদির লড়াই চলবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমরা সেই লড়াই জারি রাখবো। কিন্তু আপনারা যারা ভাবছেন বারবার আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, এভাবে সমস্যায় ফেলে, জর্জরিত করে আমাদেরকে এই লড়াই থেকে পিছপা করছেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা বারবার বলতে চাই, হাদি ভাইয়ের ভাষাই বলতে চাই, আমরা আজাদির লড়াইকে জারি রেখে আমরা মৃত্যুর তামান্না নিয়েই এই পৃথিবীতে পা রেখেছি। সাংবাদিক ভাইরা, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমরা আজকে তাহরিমা এবং আমার সহযোদ্ধা মাহাদি হাসানের কথা শুনবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা শুনতে পেলেন আমাদের কত ধরনের হেনস্থা আমাদেরকে করা হচ্ছে। আজকে তাহিমা বা হচ্ছে কেবল মাহাদির বিষয়টা আমাদের সামনে আসছে, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো জানতে পারছি। কিন্তু এরকম হাজারো তাহিমা বা হচ্ছে মাহাদিরা আছে সারা বাংলাদেশে, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে বলতে চাই, আমরা আমাদের সকল সহযোদ্ধাদের পাশে আছি এবং আমরা তাদের পাশে সবসময় থাকবো। আমাদের 3 দফা দাবি এবং সামগ্রিক ইস্যু নিয়ে এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুরা, আপনাদের সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুরুতে যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী আমাদের উপরে যে গণহত্যা পরিচালনা করেছিল, সেই গণহত্যায় মূলত 3 ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা বা ফ্যাসিবাদী কাঠামো সেখানে কিন্তু কাজ করেছিল। একটা হচ্ছে যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছে, আওয়ামী সন্ত্রাসী এবং পোশাকধারী আওয়ামী সন্ত্রাসী,
তারা কিন্তু সুস্পষ্টভাবে মাঠে থেকে আমাদের উপর গুলি চালিয়ে আমাদেরকে পুড়িয়ে দিয়ে তারা গণহত্যা চালিয়েছিল। আর একটা গোষ্ঠী হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানে যাতে করে গণহত্যা চালানো যায়, এই গণহত্যায় আওয়ামী সন্ত্রাসীদেরকে ফাইন্যান্স করেছিল, যারা আর্থিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে সংগঠিত করেছিল। আর একটা গোষ্ঠী রয়েছে যারা এই গণ অভ্যুত্থানে যাতে করে একটা সন্ত্রাসী ফ্রেমিং করে গণহত্যা বৈধ করা যায় সেই লক্ষ্যে তারা বয়ান উৎপাদন করেছিল। এই তিন ধরনের গোষ্ঠীর বিরুদ্ধেই কিন্তু আমরা কথা বলবো, তাদের বিচার চাইব। যদিও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা গণহত্যায় সরাসরি সম্পৃক্ত ছিল আওয়ামী সন্ত্রাসীদের পর্যন্ত এই গভর্নমেন্ট সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে পারছে না, তারা অ্যারেস্ট করতে পারছে না। গোয়েন্দা সংস্থার কাছে আমাদের মাহাদি সুরভিদের তথ্য থাকে, কিন্তু যেই সকল সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালিয়েছে তাদের কোনো তথ্য এই গোয়েন্দা সংস্থার কাছে থাকে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদের এই গোয়েন্দা সংস্থা শুধুমাত্র কি আমাদের তথ্য নেওয়ার জন্য, আমাদের উপর জুলুম নির্যাতন করার জন্য তৈরি করা হয়েছে, নাকি দেশের জন্য তৈরি করা হয়েছে? এই গোয়েন্দা সংস্থার যদি এখনো পর্যন্ত পরিবর্তন না হয় তাহলে আমরা কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ তুলব। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীরা তারা দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে, তারা জামিন পেয়ে যাচ্ছে। তারা কিভাবে পাচ্ছে? কারণ এই প্রশাসনের মধ্যে এখনো এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা তারা বহাল তবিয়াতে রয়েছে। প্রশাসনের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মধ্যে যেই সকল ফ্যাসিবাদের এমবেলার যারা এখনো বহাল তবিয়াতে আছে, আপনারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এই প্রশাসনের মধ্যে এই ফ্যাসিবাদের এমবেলারদেরকে কারা পুনর্বাসন করছে, আপনারা যদি সামর্থ্য থাকে আপনারা আমাদেরকে জানান, নয়তো জনসম্মুখে প্রকাশ করুন। কোন উপদেষ্টা এই আওয়ামী প্রশাসনের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, টাকা খেয়ে তাদেরকে আবার পুনর্বহাল করছে, আমরা এর শেষ দেখে ছাড়ব। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখন দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীরা যারা এই গণহত্যায় যারা বৈধতা দিয়েছিল, যারা টাকা দিয়ে সহায়তা করেছিল আওয়ামী সন্ত্রাসীদেরকে, যাতে করে আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটা আমাদের আন্দোলনের হটস্পটগুলোতে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে বাইরে থেকে অবৈধ অস্ত্র কিনে আমাদের উপর গুলি করতে পারে, সেই সকল যারা এই গণহত্যায় যারা অর্থ দিয়ে সহায়তা করেছিল, অর্থের যোগান দিয়ে এই গণহত্যা আমাদের উপর নৃশংসভাবে চালিয়েছিল, তারা আজ গুলশানে গিয়ে হাজিরা দিয়ে আসছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা গণহত্যায় ফিনান্স করেছে আপনারা গুলশানে হাজিরা দেন, আর যেখানেই মগবাজারে হাজিরা দেন না কেন আপনাদেরকে শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। থেকে নিস্তার পাবেন না, আপনাদের প্রত্যেকের তালিকা চলছে। এই গভর্নমেন্ট যদি তাদের বিচার না করে এই তালিকা আমরা জনসম্মুখে জনমানুষের সামনে উন্মোচন করব। জনতা আপনাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করাবে। আর একটা বিষয়, যারা এই গণহত্যায় যারা কলম দিয়ে তথাকথিত বুদ্ধিজীবিতার নামে, কলামিস্টের নামে যারা এই গণহত্যার বৈধতা দিয়েছিল, তারা কিন্তু আজও দেখা যাচ্ছে তাদের এই শব্দের মধ্য দিয়ে, তাদের লেখনির মধ্য দিয়ে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে বাজেভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে হত্যাযজ্ঞ হিসেবে গড়ে তোলার অপচেষ্টায় তারা নেমেছে। তারা এখনো আওয়ামী লীগের ফান্ডিংয়ে তারা কিন্তু এই ধরনের অপপ্রচার কিন্তু তারা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করবেন, যখন জুলাই গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে যখন ছাত্র জনতা আন্দোলনে নামতো, তখন তারা সেখানে বিএনপি জামাতের গন্ধ খুঁজে পেত, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, বিএনপি জামাতের তাণ্ডব। আর আজকে যখন আওয়ামী সন্ত্রাসীরা বাসে আগুন দেয়, জনমনে আতঙ্ক তৈরি করে, তখন তারা সেখানে আওয়ামী সন্ত্রাসী খুঁজে পায় না, আওয়ামী সন্ত্রাসী লেখার তাদের সুযোগ হয় না বা সাহস হয় না, তারা লেখে দুর্বৃত্ত। দুর্বৃত্ত কারা? দুর্বৃত্ত আপনি আওয়ামী সন্ত্রাস লিখতে পারেন না, আপনি খুনি হাসিনার আগে শেখ হাসিনা লেখেন, আপনি খুনি হাসিনা লিখতে পারেন না। আপনাদের এই কলম সন্ত্রাসের শেষ কিন্তু আমরা দেখে ছাড়ব। আপনারা
সূর্য সেন প্রীতিলতাকে বিপ্লবী বলেন, আর আপনারা আমাদের মেহেদী সুরভিকে সন্ত্রাসী হিসেবে ট্যাগ দেওয়ার অপচেষ্টা করেন। আমরা আপনাদেরকে এই বুদ্ধিজীবিতা নয়, আপনাদের এইগুলো হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা। আপনারা কলামিস্ট নন, আপনারা কলম সন্ত্রাসী। সূর্য সেন প্রীতিলতাও যেমন ভাবে বিপ্লবী, আমাদের মেহেদী সুরভিরাও ঠিক সেম ভাবে বিপ্লবী। আমরা এই সরকারের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই তথাকথিত সন্ত্রাসী বুদ্ধিজীবী এবং কলম সন্ত্রাসীদেরকে এবং যারা অর্থ দিয়ে গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদেরকে যদি আপনারা আইনের আওতায় নিয়ে না আসেন, আমরা কিন্তু আপনাদেরকেও এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। এরপরেও আমরা দাবি জানিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে যাতে করে রাষ্ট্রপতি কর্তৃক জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিপ্লবীদেরকে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদেরকে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। সে ব্যাপারে আপনারা আলোচনা করেছেন, আমরা আপনাদের আলোচনাকে স্বাগত জানাই। কিন্তু এর মানে এই না যেটা শুধুমাত্র উপদেষ্টা পরিষদের বৈঠকে সীমাবদ্ধ থাকবে। যদি এটার বাস্তবায়ন না করা হয় তাহলে আপনারা কিভাবে এই ছাত্র জনতার থেকে দায় মুক্তি পান সেটাও কিন্তু আমরা দেখে থাকবো। প্রত্যেকটা উপদেষ্টাকে ধরা হবে, প্রত্যেকটা উপদেষ্টাকে আটকানো হবে। রক্তের উপর দিয়ে আপনারা বসেছেন, শহীদের রক্তের পূর্ণ মর্যাদা যদি আপনারা নিশ্চিত করে না যান, এই বাংলার জমিনে আপনাদেরকে এক চুল পরিমাণ ঠাঁই দেওয়া হবে না। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনারা আজকে মূলত এসেছেন আমাদের যে দুইজন সহযোদ্ধা আছে মেহেদী এবং সুরভি, তাদের অভিজ্ঞতা শুনবেন। আমরা সেদিকেই যেতে চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা বা আপনারা সবাই যাদের জন্য মূলত আমরা এখানে আসছি আপনারা জানেন, আমাদের মাহাদী সুরভি তাদের অভিজ্ঞতা আমরা শুনবো। মাহাদীকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কি হয়েছে এটা আপনারা সবাই জানেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের আগস্টের 5 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত যা কিছু হয়েছে, যেভাবে হয়েছে, প্রত্যেকটা ঘটনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রাউডলি ওন করে। আমরা এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব, জুলাই গণ অভ্যুত্থানে হবিগঞ্জ জেলার অন্যতম নেতৃত্বদানকারী বিপ্লবী ছাত্রনেতা মাহাদী হাসান। আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুরা, আজকে যারা আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার লড়াইয়ে আমার হবিগঞ্জের 17 জন বীর সহ সারা দেশে প্রায় 2000-এর অধিক শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আধিপত্য বিরোধী লড়াইয়ের অন্যতম শহীদ উসমান হাদি ভাইকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা দেশে আমাদের জুলাইকে যারা ওন করেন, যারা আমাদের এই কঠিন ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, এবং স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে সেই ঐতিহাসিক প্ল্যাটফর্ম বাংলাদেশের কৃষক থেকে শ্রমিক, বুদ্ধিজীবী, ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষকে যে ব্যানারটি এক কাতারে আনতে সক্ষম হয়েছিল আমার প্রাণের স্পন্দন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, এবং ডাকসু সহ যারা আমার পাশে রাজপথে দাঁড়িয়ে আমাকে সাহস যোগান দিয়েছিলেন। প্রিয় দেশবাসী, আপনি নিশ্চয় অবগত আছেন আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল। আমি একদিন স্পষ্টভাবে বলি,
গত 3 দিন আগে আমি জানতে পারলাম আমার জুলাই গণঅভ্যুত্থানে আমার এক সহযোদ্ধা এনামুল হাসান নয়ন যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছিল। আমি একটা কথা স্পষ্ট বারবার ক্লিয়ার করেছি, 2023 সালে সে যদিও ছাত্রলীগ করেছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান ঢাকা পরবর্তী সময়ে একদম 16 জুলাই থেকে শুরু করে একদম 5 আগস্ট পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সামনে থেকে দাঁড়িয়ে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে। ওই জায়গা থেকে আমাদের সিনিয়র ভাইয়েরা এবং তারই ধারাবাহিকতা আমরা বারবার একটা কথা বলেছি যে আমরা তাদেরকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছি যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে ফেসিবাদী আইডিওলজি ছিল এই আওয়ামী লীগের আদর্শকে ছেড়ে আমাদের সাথে এক কাছে দাঁড়িয়েছিল। ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার স্পষ্ট বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাইয়েরা তাদের পূর্বের আদর্শকে ভুলে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের সাথে অন্তত কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না। ওই জায়গা থেকে আমি ওইখানে গিয়েছিলাম, যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা নয়নকে গ্রেফতার করে চালান দেওয়ার টালভানা করা হচ্ছে, ওই জায়গা থেকে আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, আলাপ করেছি চালান দিবেন, কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি। এবং আমি আমার জায়গা থেকে আপনারা দেশবাসী যেটা দেখেছেন এটা শুধুমাত্র ছোট্ট একটি ফুট আনফুট করে দেওয়া হয়েছে, কিন্তু এটার পিছনের গল্প আপনারা জানেন না। আমার হবিগঞ্জের ব্যাপারে যদি আমি বলি, বানিয়াচংয়ে যখন সারা বাংলাদেশ 5ই আগস্ট সারা বাংলাদেশ তখন বিজয় মিছিল উন্মত্ত, কিন্তু ঠিক একই সময়ে আমার হবিগঞ্জের বানিয়াচংয়ের উপজেলায় একদিনে এক নাগারে 9 জনকে গণহত্যা করা হয়েছিল। কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করেছি একটি অদৃশ্য শক্তির আস্ফালনে আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার ভাইয়েরা যেটা আমাকে জানিয়েছেন এবং পরবর্তী সময়ে আমি সবাইকে আমি দোষী সাব্যস্ত করব না। মিডিয়ার অনেক ভাইয়েরা, অনেক কলামিস্ট ভাইয়েরা সারা দেশের সবাই বেশিরভাগ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, বাট কতিপয় কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তারা আমি দেখেছি যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত ভাইকে গণহত্যা করা হয়েছে, বানিয়েচংয়ে যে আমার 12 বছরের ছোট্ট শিশু হাসানকে গণহত্যা করা হয়েছে ব্রাশ ফায়ারের মাধ্যমে, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এখানে তার নিন্দা জানাচ্ছি। এবং দেখেন আমি বারবার যখন রিকোয়েস্ট করেছি তারা তাকে ছাড়তে একদম না করেছেন যে ছাড়া যাবে না। এবং তার পূর্ববর্তী সময় হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষকে নিরীহ মানুষকে গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল। তো দীর্ঘদিনের আমাদের আক্ষেপ, আমাদের খুব, ওই জায়গা থেকে আমি যখন এখানে কথা বলেছি বারবার আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি চাকরি অস্বীকৃতি জানিয়েছেন। ওই জায়গা থেকে একজন আমার জুলাই সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনি ফাঁসি দিয়ে ফেলেন আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন সহযোদ্ধা ভাইকে আপনি এভাবে অন্যায় করবেন এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না। জুলাই গণঅভ্যুত্থানের 2000 শহীদের রক্ত আমাদেরকে যে চেতনা শিখিয়েছে, ওই চেতনা অন্তত আমাদের এই অন্যায় বরদাস্ত করতে আমাদের শিখায়নি। এবং আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আমাদের সারা দেশে যখন বিধ্বস্ত অবস্থা 5ই আগস্টে সারা দেশ তখন আমাদের জুলাই যে সকল সৈনিকদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ওই জায়গা থেকে সারা দেশের মানুষ 17 বছরের নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদে খুবই দীর্ঘদিনের খুবকে সঞ্চারিত করে তারা প্রতিটি থানাদের প্রতিটি জেলাতে তার স্ফুলিঙ্গ আমরা দেখেছি বিস্ফোরিত হয়েছিল। ওই জায়গাতে আমি একটা কথা বারবার বলেছি, একবার আমি বলি নাই যে আমি করেছি, আমি আমরা মাধ্যমে এই কথার মাধ্যমে আমি আমরা ধারা সমস্ত আন্দোলনকারী সত্তাকে বুঝিয়েছিলাম জুলাই আমাদের অস্তিত্ব। এখানে আমি মাহদি কিংবা আমাদের ব্যক্তিগত কোনো এখানে পারপাস ছিল না। আমরা মিন্স জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজন সকল স্পষ্ট বলেছি। আমি বলতে চেয়েছিলাম যে যখন বিক্ষুব্ধ জনতা টানায় আত্মপ্রতিরোধ গড়ে তুলেছিলেন, অন্যদিকে সারা দেশে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশে বিভিন্ন থানা এবং হবিগঞ্জে আমরা অন্যান্য থানাগুলোকে আমরা পাহারা দিয়েছি, অক্ষত করেছি। ওই জায়গা থেকে অন্তত এই ব্লেম গুলো আমাদের পক্ষে এগুলা কখনোই শোচনীয় নয়।
পরবর্তী সময়ে বৈষম্য ছাত্র আন্দোলন সহ সারা দেশের সহযোদ্ধা ভাইরা আমার পাশে দাঁড়ানোর পর আমি আপনারা দেখতে পেয়েছেন, বাকি ইতিহাস আপনারা জানেন। এবং আমি মনে করি কি কারণে মূলত আমাকে এবং আপনারা দেখতে পেয়েছেন আমার পাশে আমার বোন সুরভি বসে আছে। ওকে কিভাবে আপনারা দেখেছেন যে 17 বছরের মেয়েকে 21 বছর বানিয়ে কিভাবে কত নিকৃষ্টতম অন্যায় করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই সুরভিকে মুক্ত করা হয়েছে, কিন্তু তার পিছনে যারা এই 17 বছরকে 21 বছর বানিয়েছিল, যারা 50,000কে 50 কোটি বানিয়েছিল, এই কুশলবিদকে বাংলাদেশের জাতির কাছে উন্মোচন করতে হবে। এবং আমরা স্পষ্ট বলতে চাই দ্রুত সময়ের মধ্যে যে ঘাটতির কারণে মূলত এই আস্ফালন দেখানো হয়েছে, এতদিন হয়েছে আমাদের অধ্যাদেশ জারি করা হচ্ছে না। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের 3 দফার অন্যতম দাবি দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সেই জুলাই থেকে একদম 8 অগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সকল কর্মকাণ্ডকে দ্রুত সময়ের মধ্যে দায়মুক্ত ঘোষণা করতে হবে।